আপনাদের জন্য আজকের খবরটি বিগ ব্রেকিং খবর আমি বলতে পারি, কারণ যে তথ্যগুলো পেয়েছি বিভিন্ন সোর্স থেকে, সেই খবর বলছে যে কোনো সময় ইসরায়েল ইরানে আক্রমণ করবে। আর সেই সিগন্যালটি পাওয়া গেল ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্য থেকে, মিডল ইস্ট থেকে তার সেনাবাহিনী এবং তার অ্যাম্বাসির কর্মকর্তাদের সরিয়ে দিচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে বড়সড় আক্রমণ করতে যাচ্ছে ইসরায়েল ইরানে। এবং ইরান পাল্টা কি জবাব দিল, বা ইরান কিভাবে দখলদারদের পাল্টা জবাব দেবে, কি বর্ণনা ইরানের পক্ষ থেকে আসছে বিভিন্ন সোর্স থেকে, সেই খবরটি আমি আপনাদের জানাবো। এবং আরো রয়েছে ভারতে একটি বিমান বিধ্বস্ত হওয়ার পেছনে নেপথ্য কারণ কি থাকতে পারে, কাদেরকে সন্দেহ করা হচ্ছে, এই বিষয়ে আরো বেশ কিছু তথ্য। প্রিয় দর্শক, আমি প্রথমে ভারতের সংবাদটি দিয়ে শুরু করতে চাই। আমরা শোক জানাচ্ছি ভারতের এয়ার ইন্ডিয়ার একটি বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায়। ভারতের এই বিমানটিতে চড়ার অভিজ্ঞতা আমার হয়েছে বাংলাদেশ থেকে ইংল্যান্ডে যাওয়ার সময়। এয়ার ইন্ডিয়ার একবার গিয়েছিলাম, জীবনে একবার এই বিমানে গিয়েছিলাম। সেটি হলো বাংলাদেশ থেকে তারা প্রথমে ছোট একটি বিমানে করে আমাদেরকে ভারতে নিয়ে যায়। এরপর ভারতের বিমানবন্দর থেকে বড় বিমানে করে, এয়ার ইন্ডিয়ার বড় বিমানে করে সেটি আবার লন্ডন কিংবা আমেরিকার উদ্দেশ্যে রওনা হয়। তো এই বিমানটিতে আমার যাওয়ার অভিজ্ঞতা আছে। এটার যাত্রী সেবা মান একেবারেই বলা যাবে যে মোটামুটি নিম্নমানের। এবং বিমানে থাকা অবস্থায় তাদের টেকনিক্যাল, অর্থাৎ আমরা যে সিটগুলো যে ব্যবহার করি সেখানে আমাদের যে কিছু ফ্যাসিলিটিস থাকে না, একটু গান শোনা বা কিছু ব্যাপার, এগুলো খুবই বাজে অবস্থা। এবং তাদের বিমানবালাদের আচরণ, খাবারের মান, এবং তারা বিশেষ করে বাংলাদেশিদের সাথে তাদের যে আচরণ খুব একটা সুখকর না। তো আমি প্রথমে শোক জানাচ্ছি এই ঘটনার জন্য যারা বিধ্বস্ত হয়েছেন। তবে যে তথ্যটি পাওয়া গেছে, ভারতের আহমেদাবাদে বিধ্বস্ত বিমানটিতে যাত্রীদের যে বিস্তারিত লিস্ট পাওয়া গেছে, সেখানে ভারতের, কেবল ভারতের 169 জন নাগরিক রয়েছে। এর মধ্যে 53 জন রয়েছে যুক্তরাজ্যের নাগরিক, অর্থাৎ ব্রিটিশ নাগরিক। পাশাপাশি রয়েছে একজন কানাডিয়ান নাগরিক এবং 7 জন পর্তুগালের নাগরিক। আর বাকিরা যারা ক্রু মেম্বার ছিলেন, বিমানবালা বা যারা বিমানটি পরিচালনা করছিলেন, তারা সব মিলে 242 জন বা 41 জনের মতো এই বিমানটিতে ছিলেন। এবং সর্বশেষ খবরে জানা গেছে মোটামুটি সবাই প্রাণ হারিয়েছেন। কয়েকটি প্রশ্ন তৈরি হয়েছে এই ঘটনার পর থেকে, যে বিমানটি যখন আকাশে উঠতে শুরু করে প্রায় 8 মিনিট, এটা প্রায় 1.5টা নাগাদ আকাশে ফ্লাই করে, এবং এটি যখন আকাশে উড্ডয়ন হয়, মানে উপরে ওঠে, এবং এটার যে সিগন্যাল সিস্টেমগুলো, অর্থাৎ এই বিমানটি আকাশে ওড়ার আগে এটাকে পরীক্ষা নিরীক্ষা করে কোনো ত্রুটি পাওয়া যায়নি, এবং বলা হচ্ছে যে সবকিছু ঠিকঠাক ছিল, এবং সেই সিগন্যাল অনুযায়ী বিমানটি আকাশে ওড়ে। পরবর্তীতে বিমানটি 8 মিনিট সময়ের মাথায় বিধ্বস্ত হয়। বলা হচ্ছে, একটি সূত্র বলছে, পাকিস্তানের কিছু গণমাধ্যমের সূত্র ধরে আমি খবরটি বলছি, ভারত এখন পর্যন্ত কনফার্ম কিছু বলবে না হয়তো, তাই আমরা একটু পাকিস্তানের সূত্রগুলো ধরেছি, যে কোনো একটি পক্ষ থেকে সংযোগ সৃষ্টি হয়, মানে যোগাযোগ হয়, হঠাৎ করে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে বিমানটি তার রাডার থেকে, কন্ট্রোল টাওয়ার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরবর্তী আহমেদাবাদের একটি জায়গায় এটি ক্রাশ করে। সূত্রগুলো বলছে এই বিমানটির নিছক দুর্ঘটনায় বিধ্বস্ত হয়েছে নাকি নেপথ্যে কোনো কারণ থাকতে পারে, এটা বোঝার জন্য জানতে হবে এই বিমানটিতে আসলে যাত্রী কারা ছিলেন। এই বিমানটিতে ভারতীয় কোনো ইন্টেলিজেন্স গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন কিনা, এবং যে ব্রিটিশ নাগরিকদের তালিকা পাওয়া গেছে এরা কতটা গুরুত্বপূর্ণ ছিল, বা পর্তুগালের, সে সূত্রটা বলছে যে এখন পর্যন্ত ব্ল্যাক বক্সের কোনো তথ্যে কোনো কারণ তারা তদন্ত করে প্রমাণ করতে পারেনি। বিমানটি বিধ্বস্ত হয়েছে
যতটুকু জায়গা থেকে যতটা এটা মানে পুরো একদম টুকরো টুকরে হয়ে যাওয়া, এবং আমি এনডিটিভির প্রতিবেদনে দেখলাম যে মানুষকে শনাক্ত করার মতো অবস্থা ছিল না, একদম টুকরো টুকরো হয়ে গেছে দেহের অংশগুলো। এবং এটি পরে যখন আগুন ধরে যায় চারদিকে কালো ধোঁয়া তৈরি হয়। এই পরিবেশের সবকিছু মিলিয়ে মনে করা হচ্ছে যে কিছু একটা ঘটনা থাকতে পারে আড়ালে। আমি কনফার্ম এই তথ্য দিচ্ছি না, আমি পাকিস্তানের যে সোর্স গুলো ব্যবহার করে খবর দিচ্ছি তাদের সেই সোর্স থেকে বলছি থাকতে পারে। একেবারে যে নেপথ্যে বড় কোনো কারণ আছে এখন প্রমাণিত না। ব্ল্যাক বক্সের তথ্য আসলে সঠিকভাবে কখনো কোনো দেশ প্রমাণ করে না, শেষ পর্যন্ত দেখা যায় তারা তাদের গোপনীয়তার জন্য এটিকে বলে না। হয়তো মানে অনুসন্ধান হয়, তদন্ত হয় 15 দিন 20 দিন ধরে, তারপর আর কোনো সঠিক তথ্য পাওয়া যায় না। পাকিস্তানের সূত্রটি বলছে যে এই বিমানটি যাত্রীদের উপর ডিপেন্ড করবে যে আসলে তারা কতটা হাই অফিসিয়াল বা কতটা গুরুত্বপূর্ণ ছিলেন। এবং বলা হচ্ছে এই বিমানটিতে একজন এক্স চিফ মিনিস্টার ছিলেন, আরো অনেক গুরুত্বপূর্ণ প্রোফাইলের ব্যক্তিরা ছিল। এখনো ভারত সরকার প্রত্যেকের পরিচয় প্রকাশ করেনি, এবং তার উপর ডিপেন্ড করে বোঝা যাবে যে এই বিমানটি, অর্থাৎ ধরেন বাংলাদেশের পাকিস্তানের প্রেসিডেন্ট জিয়াউল হক, তাকে হত্যা করা হয়েছে এরকম বিমান বিধ্বস্ত করে। এটা অনেকেই বলে যে এটার পেছনে পাকিস্তান বা ভারতের ইন্টেলিজেন্স জড়িত ছিল। এই বিমানটির সব রকম সিগন্যাল ওকে থাকার পর সব রকম যারা বিমানটির ভেতরে ছিলেন, লাস্ট যারা ভিডিও করেছেন বিমানটির ভেতরে, সব কিছুই স্বাভাবিক ছিল, কিন্তু এটাতে কোনো মিসাইল অ্যাটাক হয়েছে এমন খবর পাওয়া যায়নি। হতে পারে এটা ইএমপি অ্যাটাক, যেটাকে আমরা সাইবার অ্যাটাক বা এরকম অনেক টেকনিক্যাল অ্যাটাক, বা এটাকে কি বলবো ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার সিস্টেমের কোনো বিষয়, অনেক কিছু থাকতে পারে। এটা হয়তো আগামীতে আস্তে আস্তে আসবে, বিষয়টা আজকে ঘটেছে তো, আগে হয়তো এটা আরো ক্লিয়ার হবে। তবে সবকিছু মিলে ভারতের পক্ষ থেকে এটাকে মানে যুদ্ধকালীন সময়ের যে জরুরি অবস্থা, সেই জরুরি অবস্থা তৈরি করে সেখানে উদ্ধার কাজ চলছে। গুজরাটে চিফ মিনিস্টার নরেন্দ্র মোদীর নির্দেশে অমিত শাহকে সঙ্গে নিয়ে পুরোপুরি কাজটি করছেন, এবং এটি গুজরাট অঞ্চল, যেটা নরেন্দ্র মোদী অঞ্চল, সেই অঞ্চলের আওতাধীন অঞ্চল। তো সবকিছু মিলে বলা যাচ্ছে যে এটার পেছনে নেপথ্যের কারণ অনুসন্ধানে ইতিমধ্যে সব পক্ষই মাঠে নামছে। জি, একজন লিখছেন যে ওই বিমানে গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। আমি যতটুকু জানি তিনি এক্স সাবেক চিফ মিনিস্টার ছিলেন। দর্শক, দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ খবর, অনেকে বলছেন যে ডক্টর ইউনূসের খবর আগামীকালকে দিব। আজকে প্রথম বেলায় খবর দিয়েছি, দিনের প্রথম যে ভিডিওটি করেছি একটু চেক করবেন, সেখানে প্রফেসর ইউনূস এবং তারেক রহমানের বৈঠক নিয়ে খবর দিয়েছি। আজকে আমি সংক্ষিপ্ত এই খবরগুলো দিয়ে শেষ করব। কালকে আমি ইনশাআল্লাহ তারেক রহমানের বৈঠকের যতটুকু পারি নেপথ্যে অনেক বিষয় আমি চেষ্টা চালাচ্ছি সেখান থেকে বের করার জন্য। আমার সুযোগ হয়েছিল আপনাদের ভালোবাসায়, আমি তারেক রহমানের মিডিয়া সেলে দীর্ঘদিন কাজ করেছি ইংল্যান্ডে থাকা অবস্থা। সেখানে মোটামুটি তার সাথে থাকা অভিজ্ঞতা আছে, তার এখন ডানে বামে যারা আছেন অনেকেই আমার বন্ধু। তো সেখান থেকে অনেক তথ্য পাওয়ার সুযোগ আছে, ইনশাআল্লাহ সেই তথ্যের আলোকে আপনাদের জানাবো। আমার কাছে যে দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর সেটি হলো ইরান, ইসরায়েল এবং আমেরিকা প্রসঙ্গে। এটা খুব গুরুত্বপূর্ণ খবর, এটা খুব মন দিয়ে শুনবেন। মার্কিন ইন্টেলিজেন্স একটি তথ্য প্রচার করেছে, বা এটা মার্কিন ইন্টেলিজেন্সের তথ্য সূত্র ধরে কিছু তথ্য এসে আরাবিয়ান বা মধ্যপ্রাচ্যের আউটলেটগুলোতে, গণমাধ্যমগুলোতে বলা হচ্ছে ইসরায়েল খুব অল্প সময়ের ব্যবধানে ইরানে আক্রমণ করতে যাচ্ছে, এবং নিউ ইয়র্ক টাইমস সহ মার্কিন গণমাধ্যমগুলো বলছে খুব অল্প সময়ের মধ্যে ইরান আক্রান্ত হচ্ছে ইসরায়েল দ্বারা। এটা কনফার্ম। তো এই গণমাধ্যমগুলো কিন্তু সিআইএ বা মোসাদের ইন্টেলিজেন্স তথ্য থেকেই নিউজগুলো দেয়, বা এই দেশগুলো প্রথমে তাদের গণমাধ্যমে এই খবরগুলো দিয়ে আবহাওয়াটা টেস্ট করে। তো সেই হিসেবে আমরা বলতে পারি এটি ইসরায়েল এবং মার্কিন গোয়েন্দা তথ্যের আলোকেই নিউ ইয়র্ক টাইমস বা আদার্স যে গণমাধ্যম এই সংবাদ প্রচার করেছে। নাম্বার ওয়ান।
নাম্বার 2, ডোনাল্ড ট্রাম্প মিডল ইস্ট থেকে তার সেনা ঘাঁটিতে যারা আছেন সেনারা এবং তার দূতাবাসগুলোতে, অ্যাম্বাসিগুলোতে যারা রয়েছেন কর্মরত, তাদের সরিয়ে নিচ্ছেন দ্রুত। তো ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছে যে আপনি হঠাৎ করে এই সিদ্ধান্ত কেন নিলেন। ডোনাল্ড ট্রাম্প বললেন যে আপনারা পরবর্তী সময়ে বুঝতে পারবেন, মানে কয়েক ঘন্টা বা কয়েক দিনের মধ্যে বুঝতে পারবেন কেন সরিয়ে নিয়েছে। অর্থাৎ তিনি স্পেসিফিক কোনো তথ্য দেননি যে কি হতে যাচ্ছে। এবং ইরানকে আমেরিকার পক্ষ থেকে বলা হয়েছে যে ইসরায়েল কোনো কাজ করলে তার জন্য আমেরিকা দায়ী নয়, তারা আমেরিকার সাথে কোনো বিষয় সংযুক্ত নয়। এটা অতিরিক্ত আমেরিকা ইরানকে জানিয়েছে। এবং যে বিষয়টি ঘটে গেছে এই মুহূর্তে সেটি হলো যে ইরান তার সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছে। বলা হচ্ছে যে ইসরায়েল ইরানে যে আক্রমণটা করবে, এই আক্রমণটা এটা হবে মিডল ইস্টের সবচেয়ে ভয়াবহ আক্রমণ। এবং যে সোর্সগুলো ইরানকে এই তথ্য দিয়েছে, ধরেন তারা বলছে ইসরায়েল তারা কনফার্ম ইরানের পারমাণবিক প্রকল্পকে ধ্বংস করে তবে ফিরবে। মানে এখানে নিছক কোনো আক্রমণ করে দখলদাররা চলে যাবে না, তারা ইরানকে কাঙ্ক্ষিত ক্ষতি করেই তারা যাবে। সূত্রটা বলছে ইরানকে যে ইসরায়েল সম্পর্কে তথ্যগুলো দেয়া হয়েছে, এই তথ্যগুলো একটি মুসলিম কান্ট্রি দিয়েছে ইরানকে। সেই মুসলিম কান্ট্রি ইরানকে বলেছে যে তোমার উপর ভয়াবহ আক্রমণ হতে যাচ্ছে এবং অল্প সময়ের ব্যবধান, এবং দখলদার শক্তি তোমার নিউক্লিয়ার প্রজেক্ট ধ্বংস করবে। এটার জন্য যা কিছু তাদের করতে হয়, তুমি যদি এখন পারো সেটাকে রুখে দাও, তোমার শক্তি থাকলে রুখে দাও, বাট ওরা আক্রমণ করবে তুমি কনফার্ম। ইরান সেই মুসলিম কান্ট্রিকে সতর্ক করে বলেছে, মানে সেই মুসলিম কান্ট্রির মাধ্যমে যে মুসলিম দেশটি ইরানকে সতর্ক করেছে দখলদার সম্পর্কে, সেই দেশটিকে আবার ইরান বলেছে তোমরা দখলদারকে বলে দাও ইরান যদি আক্রান্ত হয়, ইরান একেবারেই, আবার বলছি ইরান একেবারেই 7-5 বা আগে পিছে 1 সেকেন্ড ভাববে না। ইরান সর্বোচ্চ তার প্রস্তুতি সম্পন্ন করেছে, আক্রান্ত হওয়ার সঙ্গেই পাল্টা রিটেলিয়েট করবে। এবং বলছে যে ইরানের যদি কোনো তেল ক্ষেত্র বা পারমাণবিক বা নিউক্লিয়ার প্রজেক্টের কোনো একটি জায়গা আক্রান্ত হয়, তবে ইরান দখলদার দেশটির কোনো পারমাণবিক প্রজেক্টকে অক্ষত রাখবে না। এবং সেই দেশটির মাধ্যমে ইরান বলেছে আমরা দখলদারদের যে নথি হাতিয়ে নিয়েছি গোয়েন্দা তথ্যের মাধ্যমে, প্রত্যেকটা পয়েন্টে আমরা হাইপারসোনিক মুভ করে, মানে পজিশন করে রেখেছি। পাশাপাশি SU-35 আমরা কি বলবো নিউক্লিয়ার ওয়ারহেড সেট করেছি, অর্থাৎ রাশিয়ান যুদ্ধ বিমান ব্যবহার করবে ইরান। এই দুটো থ্রেট দিয়েছে। এখন মিস্টার নেতানিয়াহু এতটা কনফিডেন্স, তিনি ধরেই নিচ্ছেন যে তিনি ইরানকে আক্রমণ করে ইরানের এই ফাঁকা বুলিকে জবাব দিতে পারবেন। এখন ইরান যে এটা ফাঁকা বুলি নাকি কনফার্ম করে দেখাবে, এটা আমরা কনফার্ম না হলেও আমরা যদি বিগত 1 বছরের দিকে তাকাই, দুটো ঘটনা আমরা দেখলাম। এক, সিরিয়াতে যখন ইরানের কনসুলেটে দখলদার আক্রমণ করলো, আমরা দেখলাম ইরান কয়েকদিনের মধ্যেই দখলদার দেশটির গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে মিসাইল অ্যাটাক করেছে। প্রথমে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলেছিল যে ইরানে 400-500 মতো মিসাইল মেরেছে, সবগুলি মোটামুটি ইরান দখলদাররা ইন্টারসেপ্ট করেছে প্যাট্রিয়ট বা আয়রন ড্রোমের মাধ্যমে। কিন্তু ক্রমান্বয়ে ধীরে ধীরে খবর আসতে শুরু করেছিল যে ইরানের অধিকাংশ হাইপারসোনিক যেগুলো এবং ব্যালিস্টিক যেগুলো, এগুলো দখলদারদের অনেক গুরুত্বপূর্ণ জায়গায় হিট করেছে। এবং সেই ফুটেজগুলো যারা দখলদার দেশটিতে, মানে ইসরায়েলে বসবাস করেন, যারা মোবাইলে ধারণ করেছে, তারা সেগুলো সোশ্যাল মিডিয়া দিয়ে দিয়েছে। নাম্বার 1। এরপরে যখন আবারও ইরান এবং দখলদারদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলো, দখলদার আবারও আক্রমণ করলো, ইরানের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে মারলো, কি বলে হামাসের রাজনৈতিক শাখার প্রধান
ইসমাইল হানিয়াকে মারলো, এরপর ইরান আবারও আক্রমণ করলো। সেই সময় আমরা দেখলাম 3 থেকে 350 মিসাইল মেরেছে এবং সেগুলো ডিমোনার আশপাশে হিট করেছে। তারপর যেখানে দখলদারদের F-35 কি বলে তাদের যে যুদ্ধ বিমান 35 সেখানেও হিট করেছে। সেই স্যাটেলাইট ইমেজ ইরান দেখিয়েছে বিশ্বকে। তার মানে ইরান একমাত্র ইরানি দেশ আরব ইসরায়েল যুদ্ধ ছাড়া সাম্প্রতিক যুগে দখলদার দেশটিতে আক্রমণ করার সাহস দেখিয়েছে একটি দেশ, তার নাম হলো ইরান। এবং ইরান তার প্রক্সি দিয়ে ইতিমধ্যে এই দেশটিকে নাচিয়ে ছেড়েছে। তো ইরানের প্রক্সি বাহিনী, সেটা হিজবুল্লাহ বলি, হুতি বলি, ইসলামিক রেজিস্ট্যান্স বলি, তারা যে খেলা দেখিয়েছে দখলদারদের, তো তাদের যে ওস্তাদ, তার খেলাটা তো নিঃসন্দেহে আরো ভয়াবহ হবে, এটা আশা করা যায়। তবে একটি বিষয় ঠিক, যে ইরান দখলদার দেশটিতে যে অ্যাটাকগুলো করেছিল, সেই অ্যাটাকগুলো প্রতিশোধের চেয়েও আতঙ্কের বেশি ছিল। অর্থাৎ ইরানের যে কনসুলেটে আক্রমণ কিংবা ইরানের প্রেসিডেন্সিয়াল প্যালেসে আক্রমণ করে ইসমাইল হানিয়াকে যে হত্যা, বা হাসান নাসরুল্লাহকে হত্যা, এই ঘটনায় ইরান হয়তো দখলদারদেরকে বোঝাবার চেষ্টা করছিল যে তুমি সামনের দিকে এগিয়েও না, অর্থাৎ তুমি আয়াতুল্লাহ আলী খামেনিকে টার্গেট করো না, দেখো আমরা কি করতে পারি। ইরান কি দেখিয়েছে? ইরান যখন আক্রমণ করেছে, দখলদারদের আয়রন ডোম বা প্যাট্রিয়ট এগুলো মোকাবেলা করতে পারেনি। তো পরবর্তী সময় আমেরিকা থেকে আরো আধুনিক প্রযুক্তির আকাশ প্রতিরক্ষা সিস্টেম থার্ড পেয়েছে ইসরায়েল। তো ইরান এই থার্ডকে একটু ঝালিয়ে নেওয়ার জন্য তারা কি করলো, হুতিদের দিয়ে আবারও হাইপারসনিক অ্যাটাক চালালো ইয়েমেন থেকে। আমরা দেখলাম বেন গুরিয়ন এয়ারপোর্টে বহুবার অ্যাটাক করেছে এবং সেই অ্যাটাকগুলো সফলভাবে হয়েছে। পাশাপাশি দখলদারদের বেশ কিছু অস্ত্রাগার, সামরিক ক্যাম্পকে টার্গেট করে অ্যাটাক করেছে হুতিরা, সেগুলো সফলভাবে অ্যাটাক করেছে। তার মানে ইরান কনফার্ম করেছে যে তারা থার্ড এবং আয়রন ডোম বা প্যাট্রিয়টকে মোকাবেলা করতে পেরেছে। পাশাপাশি সবচেয়ে ডেঞ্জারাস যে তথ্যটি, বিপজ্জনক যে তথ্যটি, সেটি হলো গত কয়েকদিনে রাশিয়া ইউক্রেনে যে ভয়াবহ অ্যাটাক চালাচ্ছে, সেই অ্যাটাকে আমরা দেখেছি প্রায় 650 মতো ড্রোন অ্যাটাক করেছে যেগুলো ইরানের, এবং সেই ড্রোনে যে মিসাইল গুলো শাহেদ, এগুলো ইরানের, এবং এগুলো স্বীকার করেছে স্বয়ং ভ্লাদিমির জেলেনস্কি, ইউক্রেনের রাষ্ট্রপ্রধান। তিনি বলেছেন যে ইরানের এই ড্রোন বা মিসাইল গুলো এগুলো ইন্টারসেপ্ট করতে পারেনি তাদের মিত্রদের দিয়ে, অর্থাৎ আমেরিকা এবং ইউরোপের দেয়া আধুনিক আকাশ প্রতিরক্ষা সিস্টেম। তার মানে ইরানের ড্রোন এবং মিসাইল যে সফলভাবে ইউক্রেনকে অ্যাটাক করতে পেরেছে রাশিয়ার হয়ে, এটা তিনি অবলীলায় স্বীকার করেছেন। তার মানে ইরানকে ভয় পাওয়ার সুযোগ রয়েছে, কারণ ইরান মার্কিন সবচেয়ে আধুনিক আকাশ প্রতিরক্ষা সিস্টেম থার্ড বা তার আগের জেনারেশনে যা রয়েছে প্যাট্রিয়ট বা আয়রন ডোম, এগুলোকে ফাঁকি দিতে পেরেছে। আসেন এখন মূল কথা। ট্রাম্প বললেন, বা ট্রাম্প যে মিডল ইস্ট থেকে তার সেনাদের সরাচ্ছেন, তার কূটনীতি পাড়া থেকে কূটনৈতিক বা কূটনীতির লোকদের সরাচ্ছেন, তার পেছনে কারণ কি? ট্রাম্প বলেছেন আপনারা দেখবেন কেন সরিয়েছে। তার মানে ট্রাম্প ক্লিয়ার বলেনি যে ইসরায়েল আক্রমণ করতে যাচ্ছে, কিন্তু প্রত্যেকে বুঝিয়ে দিচ্ছে যে এই কারণে সরাচ্ছে। সাধারণত এই কাজটি কোন দেশ কখন করে, তার জনগণকে কখন বলে তুমি ওই দেশে যেও না, যখন ওই দেশে আক্রমণ হবে, কারণ এগুলো মোটামুটি আগে জানিয়ে দেয়া হয়। ইসরায়েল যদি ইরানে আক্রমণ করে, আমেরিকা কিন্তু অবশ্যই আগে জানাবে। তো ইরান যে কথাটি বারবার বলেছে যে আমরা দখলদার শক্তির মিত্র মানে আমেরিকা, যদি আমরা আক্রান্ত হই, মিডল ইস্টে থাকা একটি মার্কিন ঘাঁটিকে আমরা অক্ষত রাখবো না। এটা ইরান সরাসরি আজকে না, বারবারই বলেছে, বারবারই বলতেছে। এবং ইরানের যে কিছু ছবি রিলিজ হয়েছে তাদের নিউজ মাধ্যমে, সেখানে দেখা গেছে যে তাদের হাইপারসনিক এবং ব্যালিস্টিক মিসাইল গুলো ইরানের চারপাশে থাকা মিডল ইস্টের, মধ্যপ্রাচ্যের যে দেশগুলোতে মার্কিন ঘাঁটি রয়েছে, সে ঠিক ঘাঁটিগুলি টার্গেট করেছে। এবং আমেরিকান স্যাটেলাইট ইমেজ
যেগুলো সেখানে দেখা গেছে ইরান তার মিসাইল গুলোকে সত্যিকার অর্থে মার্কিন ঘাঁটিগুলোকে টার্গেট করে সাজিয়ে রেখেছে। যেদিকে মার্কিন ঘাঁটি মানে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে সেই জায়গাগুলোকে টার্গেট করে রেখেছে। তো এগুলো তো ডোনাল্ড ট্রাম্প স্যাটেলাইট ইমেজে দেখেছেন। সবকিছু মিলে এটি বোঝা যাচ্ছে যে ইরান আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে প্রথম ধাপে তারা দখলদারদের পাল্টা জবাব দিবে তাদের নিউক্লিয়ার বা পারমাণবিক বোমা সংরক্ষণগারকে টার্গেট করে, ডিমোনা যেটাকে বলি আমরা। পাশাপাশি আমেরিকার ঘাঁটিগুলোকে টার্গেট করবে, যে কারণে আমেরিকা তার সেনা এবং কূটনৈতিক লোকদের সরিয়ে দিচ্ছে। এবং ইরান বলছে যে আমরা পশ্চিমা দুনিয়াকে ইসরায়েল এবং আমেরিকাকে এমন সারপ্রাইজ দেব যেটা পূর্বে কখনো দেয়নি। পূর্বে যে সারপ্রাইজ আমরা দিয়েছি এটি ছিল নিছক তাদেরকে মেসেজ বা বার্তা দেয়া। যদি ইরান আক্রান্ত হয় ইরান তার সর্বোচ্চ জবাব দেবে এবং সেটি হবে তাদের জন্য সারপ্রাইজ। তারা যা কল্পনা করছে, ইরান বলছে তারা যা কল্পনা করছে ইসরায়েল এবং আমেরিকা, তাদের কল্পনার উল্টোটা হবে ইরান দ্বারা। আজকেও ইরানের গুরুত্বপূর্ণ হাই অফিসিয়ালরা, আইআরজিসি বলি, তাদের বিমান বাহিনী বলি, তাদের স্থলবাহিনী বলি, নৌবাহিনী বলি, প্রত্যেকটা জায়গার যে বর্ণনা আসছে তারা বলছে যে তারা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছে। এখন একটা সুইচ টিপ দেয়া বাকি। প্রশ্ন হলো ইরানের এই বিপদে চীন রাশিয়ার ভূমিকাটা কি হবে? ইরানের গণমাধ্যমগুলো বলছে যে রাশিয়া এবং চীন তারা ইরানের পাশে থাকবে, আছে। পাশে থাকার অর্থটা কি? নিউক্লিয়ার প্রজেক্টগুলোর আশপাশে রাশিয়ান আকাশ প্রতিরক্ষা মোতায়েন আছে, পাশাপাশি ইরানের আকাশ প্রতিরক্ষা মোতায়েন আছে। অর্থাৎ ইরান যে শহরটিতে তার নিউক্লিয়ার প্রজেক্ট বা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বা তার বিদ্যুৎ প্রকল্পে যে মানে কি বলে ইউরেনিয়ামের ব্যবহার, যেটাকে ইসরায়েল টার্গেট করছে সেইটার আশপাশে কয়েক স্তরে, একটি দুটি নয় কয়েক স্তরে আকাশ প্রতিরক্ষা মোতায়েন করেছে। এবং ইরানের টার্গেট হলো যে কোনো ভাবে তারা একটি হলেও মার্কিন 35 উড়িয়ে দিতে চায়। এবং এটি দিয়ে তারা ভারতকে রাফায়েল উড়িয়ে দিয়ে পাকিস্তান যে বিশ্বকে সারপ্রাইজ দিয়েছে, ইরান আমেরিকাকে সারপ্রাইজ দিতে চায়। গেল একটি ব্যাপার। এবং ইরান বলছে যে এই আক্রমণ ওদের কল্পনার বাইরে আক্রমণ হবে, মানে পাল্টা জবাবটা। এখন সবকিছু মিলে যে বিষয়টি বোঝা যাচ্ছে যে ইরান তার সর্বোচ্চ প্রস্তুতি যেটা সম্পন্ন করেছে এটা দখলদারদের বিশ্বাসযোগ্য, অথবা দখলদাররা কি চিন্তা করছে বলা মুশকিল। তবে মোসাদ এবং সিনব্যাতের তথ্য যেটুকু পাওয়া গেছে তারা ইরানের ভেতরে তাদের র্যাকি সম্পন্ন করেছে। অর্থাৎ ইরানের যে পারমাণবিক প্রজেক্টগুলো যেখানে আছে এটার সকল তথ্য তারা নিয়েছে এবং সেই আলোকে তারা প্রস্তুত। আমরা এই লাইফটি শেষ করতে করতে হয়তো দুর্ঘটনা ঘটতে পারে, আবার এটা 7 দিন 15 দিন 1 মাস আবার নাও হতে পারে। তথ্য দেওয়ার দায়িত্বটুকু এইভাবে পালন করতে চাই যে এই মুহূর্তে বিশ্বের 1 নম্বর খবরই হলো ইরান যে কোনো সময় আক্রান্ত হতে পারে। এখন ইরান কি জবাব দেবে তার জবাবের প্রস্তুতির উপর মোসাদের বা সিআইএর তথ্যের আলোকে আমেরিকা ইসরায়েল আবার ঠিক করবে যে তারা আক্রমণ করবে কি করবে না। কারণ ডোনাল্ড ট্রাম্পের এই প্রস্তুতি বলে দিচ্ছে যে ইসরায়েল জবাব দিতে যাচ্ছে আর পাল্টা ইরান সেটাকে মোকাবেলা করতে যাচ্ছে। এখন আসুন, রাশিয়া ইরান থেকে ড্রোন নিয়ে মিসাইল নিয়ে ইউক্রেনে কিন্তু আক্রমণ করছে। তার মানে রাশিয়ার জন্য এখন ফরজ হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে ইরানকে সাহায্য করা, নাম্বার 1। নাম্বার 2, চীন ইরানকে তার স্যাটেলাইট ইমেজ বা তার নিজেদের প্রাপ্ত তথ্য বা ইন্টেলিজেন্স তথ্যের আলোকে বিভিন্ন রকম তথ্য দিয়ে সহযোগিতা করছে। যেমন ডোনাল্ড ট্রাম্প বলছেন চীন হুতিদেরকে, ইয়েমেনি বিদ্রোহীদের সহযোগিতা করছে। তো ইয়েমেনকে কেন চীন সহযোগিতা করছে? ইরানের প্রক্সি বলেই তো। তো সেই ইরান যদি আক্রান্ত হয় তাহলে চীন এবং রাশিয়া তার সর্বোচ্চ সহযোগিতা করবে। এখন সর্বোচ্চ সহযোগিতা বলতে আপনি কি বলছেন? চীন কোনো দেশে তার সেনা পাঠিয়ে লড়াই করে না, যেমন রাশিয়াতে উত্তর কোরিয়া পাঠিয়েছে কিন্তু চীন পাঠায়নি। চীন যে কাজটা করে তারা
নিজেদের প্রযুক্তিকে ব্যবহার করে দুটো কাজ করে, খুব খেয়াল করে শুনবেন। ধরেন চীনের শত্রুকে ভারত, চীন কি করেছে? তারা চিন্তা করেছে যে রাফায়েলের মতো 4.5 প্রজন্মের যুদ্ধ বিমান উড়িয়ে দেয়া কি সম্ভব? তো চীন তো এগুলো উড়িয়ে দেখে নাই। চীন যে প্রযুক্তি তৈরি করেছে, এই প্রযুক্তি তৈরি করে তারা নিজেদের মতো তারা গবেষণা করেছে। তো যখনই তারা ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হচ্ছে, তারা J-10 এবং J-17 থান্ডার এই দুটো তারা পাকিস্তানিদের সাথে শেয়ারিং করে পরীক্ষা চালিয়েছে রাফায়েল, MiG-29 এবং Su-30-30 উপরে। কি করলো? ধাম ধাম করে রাফায়েলকে উড়িয়ে দিল পাকিস্তান চীনের প্রযুক্তি ব্যবহার করে, চীনের যুদ্ধ বিমান প্লাস মিসাইল ব্যবহার করে। সঙ্গে সঙ্গে রাফায়েলের মার্কেট পড়ে গেল, চীনের মার্কেট উঠে গেল। এবার চীন সেম কাজটা করতে চায়। চীন চাইছে ইরানকে তার টেকনোলজি, আধুনিক টেকনোলজি দিয়ে গোপনে আমেরিকার 35কে উড়িয়ে দেয়া, অথবা মানে আমেরিকার যে 35 ইসরায়েল ব্যবহার করবে এবং ইসরায়েল আরো যেসব ফ্যাসিলিটিস বা প্রযুক্তি বা যুদ্ধ বিমান বা ড্রোন বা মিসাইল ব্যবহার করবে, যদি চীন তার টেকনোলজি দিয়ে এগুলো ইন্টারসেপ্ট করতে পারে। যেমন পাকিস্তান রাডার সিস্টেম লক করে, পাকিস্তান ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার ব্যবহার করে এই যে কাজগুলো করেছে, এখানে চীন এবং তুরস্কের প্রচ্ছন্ন সহযোগিতা। একদম কি বলবো, চীন এবং তুরস্কের মানে বিশেষজ্ঞরা পাকিস্তানে অবস্থান করছে, এটা ভারতের গণমাধ্যমের দাবি। তো ইরান আক্রান্ত হওয়ার সাথে রাশিয়া এবং চীন তাদের এই একেবারে সরাসরি সহযোগিতা থাকবে, এটা কনফার্ম। তো সেক্ষেত্রে ইরান তার অবস্থাটা মানে মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি অস্ত্র ব্যবহার করা বা সহযোগিতা পৃথিবীর একটি দেশের জন্য থাকবেই, তার নাম হলো ইসরায়েল। এই লড়াইটা তো আসলে ইসরায়েল না, নেপথ্যে আমেরিকা। এখন ডোনাল্ড ট্রাম্প হয়তো এই যুদ্ধটা চাইছেন না, কিন্তু মার্কিন ইস্টাবলিশমেন্ট কিন্তু এই যুদ্ধটা চাইতে পারে। ডোনাল্ড ট্রাম্প বারবারই বলছেন যে তিনি নেতানিয়াহুকে অনুমতি দিচ্ছেন না, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সাথে মার্কিন ইস্টাবলিশমেন্টের সম্পর্ক ভালো না, এটা কিন্তু আমি বারবার বলি আপনাদের। তো সেক্ষেত্রে চীনের চেষ্টাটা থাকবে কি, চীন তার প্রযুক্তিকে টেস্ট করবে ইরানে বসে। যে যুদ্ধ বিমানটা ইসরায়েল থেকে উড়ে আসবে ইরানে, চীনকে দিয়ে মানে ইরানকে দিয়ে চীন সেটাকে উড়িয়ে দেওয়ার ট্রাই করবে। যদি চীন সফল হয়, এটা আপনারা সবাই জানবেন যে কাজটা কে করেছে, চীন না ইরান নাকি রাশিয়া। নাম্বার ওয়ান, যদি কোনো ড্রোন অ্যাটাক চালায়, সেই ড্রোনটাকে উড়িয়ে দিয়ে বা ইন্টারসেপ্ট করে ধ্বংস করে, সেখানেও চীন তার সফলতা দেখাবে। আবার এমনও হতে পারে ইরানের পারমাণবিক প্রযুক্তিকে ধ্বংস করার জন্য যে অ্যাটাক চালাবে, সেখানে আকাশ প্রতিরক্ষা সিস্টেম চীন তার মানে নিজের প্রযুক্তিকে ব্যবহার করতে পারে, সেটা ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার বা এন্টি মিসাইল যেটাই হোক। তো চীন মোটামুটি হুতিদেরকে দিয়ে সকল কিছু কাজ করেছে। তো এবার ইরানে আক্রমণ হলে চীন তার কিছু প্রযুক্তি ইরানকে বাঁচাবার জন্য যেমন দিবে, আবার ইরানের হাতে দিয়ে বলবে যে তুমি এটা মেরে দেখো তো, এই মিসাইলটা মারো তো, বা এটাকে লক করো, এটাকে ডিমোনা সেট করো, বা এটাকে ইসরায়েলের প্রধানমন্ত্রীর বাসভবনে লক করো, করে এটা মারো, দেখি কি দাঁড়ায়। তো সবকিছু মিলে চীন তার প্রযুক্তিগত সহযোগিতা ইরানকে দিচ্ছে, এমন তথ্য কিন্তু আমরা পাচ্ছি। এবং রাশিয়া নিজেও ব্যস্ত আছে ইউক্রেন ইস্যুতে, তারপরও রাশিয়ার বিশেষজ্ঞ টিম ইরানে অবস্থান করছেন এবং তারা ইরানের নিউক্লিয়ার প্রজেক্টকে রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করবেন, এমন তথ্য পাওয়া যাচ্ছে। তো সবকিছু মিলে ইরান ইসরায়েলের যুদ্ধটা লেগে যাচ্ছে, এটা মোটামুটি বলা যাচ্ছে এই মুহূর্তে। যদি কোনো না ভাবে মানে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যদি আবারও কোনোভাবে এটাকে না আটকায়, হয়তো আমরা যে কোনো সময় শুনবো মধ্যপ্রাচ্যে ভয়াবহ কিছু ঘটতে যাচ্ছে। এবং এবার যেটা ঘটবে, ইরানের যে বক্তব্য পাওয়া গেছে সে তথ্যের আলোকে ইরান বলে দিয়েছে মধ্যপ্রাচ্যে যে আগুনটা জ্বলবে এটা একদিন দুই দিন না, এতদিন দখলদার মেরেছে ইরান, একদিন মিসাইল মেরে থেমে গেছে, এটা বলছে যে মার্কিন গণমাধ্যমও বলছে এবং মার্কিন ইন্টেলিজেন্স বলছে, গোয়েন্দা দপ্তরও বলছে যে এই যুদ্ধটা বছর জুড়ে চলতে পারে। কারণ ইরান ছেড়ে দিবে না, দখলদার পরাজিত হওয়া শুরু করলে তারাও সাহায্য সহযোগিতায় নেবে পশ্চিমাদের, এবং ইরানের সহযোগিতা পাবে তার মিত্রদের। এটা কন্টিনিউ একটা লম্বা প্রসেসে চলে যেতে পারে এবং মধ্যপ্রাচ্যে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে এই দখলদারদের খামখেয়ালির জন্য। বিদায় নিচ্ছি আজকের মতো।
প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।